হাজার হাজার মাইল দূরের একটা সামরিক সংঘাত কিভাবে সেটা আমাদের পরের আন্তর্জাতিক ফ্লাইটটা বাতিল করে দিতে পারে ভেবে দেখেছেন? চলুন আজ এই বিষয়টা নিয়েই কথা বলি। দেখব কিভাবে মধ্যপ্রাচ্যের একটা ঘটনা গোটা বিশ্বের বিমান চলাচলের মানচিত্রটাই একদম ওলটপালট করে দিয়েছে। আচ্ছা, হঠাৎ করে কেন বিশ্বজুড়ে ফ্লাইটগুলো হয় ডাইভার্ট করা হচ্ছে, নয়তো মাঝপথ থেকে ফেরত পাঠানো হচ্ছে বা সোজাসুজি বাতিল করে দেওয়া হচ্ছে? এই প্রশ্নটাই এখন হাজার হাজার যাত্রীর মাথায় ঘুরছে। ভাবুন তো, এয়ারপোর্টে পৌঁছে দেখলেন আপনার ফ্লাইটের পাশে বড় বড় করে লেখা ক্যান্সেলড। পরিবার, কাজ, ছুটি সব পরিকল্পনা যেন এক মুহূর্তেই থমকে গেল। ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা ফ্লাইট বাতিলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা তার চেয়েও অনেক বড়। মনে করুন বিশ্বের ব্যস্ততম আকাশপথগুলো যেন আমাদের শরীরের প্রধান ধমনী, আর তার কয়েকটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ভারত থেকে ইউরোপ বা আমেরিকা যাওয়ার যে রুটগুলো, সেগুলো হঠাৎ করেই যেন দুর্গম হয়ে উঠেছে। আর এর ধাক্কাটা শুধু যাত্রী পরিবহনে নয়, পুরো সাপ্লাই চেইন আর আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উপরেও এসে পড়েছে। তো এত বড় একটা সংকটের শুরুটা হলো কোথা থেকে? চলুন সেই আসল কারণটা খুঁজে বের করা যাক। সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা থেকে এই দাবানলের শুরু। এর পেছনের কারণটা হল ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা, আর এর পরেই আসে প্রতিশোধমূলক হামলা। মার্কিন প্রেসিডেন্ট তো এটাকে একটা বড় যুদ্ধ অভিযান বলেও উল্লেখ করেছেন। আসলে এই সামরিক অভিযানটাই ছিল সেই ট্রিগার পয়েন্ট। এটা কোনো ছোটখাটো বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এই একটা পদক্ষেপে মধ্যপ্রাচ্যের আকাশ মুহূর্তের মধ্যে একটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত হল, আর এর প্রতিক্রিয়াও ছিল ঠিক ততটাই দ্রুত আর কঠোর। আর এরপর যা হলো সেটাকে বলা যায় একটা ডমিনো এফেক্ট। মানে একটা ঘটনার ধাক্কায় পরপর আরও অনেকগুলো ঘটনা ঘটতে শুরু করল। তো চলুন দেখি কিভাবে একটা আঞ্চলিক সংঘাতের ঢেউ ধাপে ধাপে পুরো বিশ্বের বিমান চলাচল ব্যবস্থাকে নাড়িয়ে দিল। তো দেখুন কিভাবে পুরো ব্যাপারটা ঘটল। প্রথমে ওই অঞ্চলের সামরিক হামলা শুরু হলো। এর প্রায় সঙ্গে সঙ্গেই ইরান আর ইরাক তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিল। আচ্ছা, আকাশপথ বন্ধ মানেটা কি? মানে হলো ওই দেশের ওপর দিয়ে কোনো কমার্শিয়াল প্লেন উঠতে পারবে না। ভাবুন, আকাশে সুপার হাইওয়েতে যেন হঠাৎ একটা বিশাল দেয়াল তুলে দেওয়া হয়েছে। এর ফলে প্লেন চলাচলের যে প্রধান রুটগুলো ছিল সেগুলো হয়ে গেল নো গো জোন। আর স্বাভাবিকভাবেই এয়ারলাইন্সগুলো তখন ফ্লাইট ডাইভার্ট করতে, রুট বদলাতে বা বাতিল করতে বাধ্য হলো। তাদের হাতে আর কোনো অপশনই ছিল না। যখন কোনো জায়গার আকাশপথ একটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তখন এয়ারলাইন্সগুলোর কাছে যাত্রীদের সেফটির চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তাই তারা এক মুহূর্ত দেরি করেনি। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের যাত্রীদের সুরক্ষিত রাখতে সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থা নিতে শুরু করে। এই যে দেখুন, বিভিন্ন এয়ারলাইন্স কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। সবার রিয়াকশন কিন্তু একরকম ছিল না। যেমন এয়ার ইন্ডিয়া, ওরা কোনো ঝুঁকি না নিয়ে মধ্যপ্রাচ্যে তাদের সব ফ্লাইটই সাসপেন্ড করে দেয়। আবার ধরুন কাতার এয়ারওয়েজের কথা, ওদের তো হাবই হলো দোহা। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দোহা থেকে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। অন্যদিকে ভার্জিন আটলান্টিকের মতো কিছু এয়ারলাইন্স আবার অন্য পথ ধরেছে। ওরা শুধু ইরাকের আকাশপথ এড়িয়ে চলেছে, মানে রুট বদলে নিয়েছে। এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল স্টেটমেন্টটা দেখুন। মধ্যপ্রাচ্যের কিছু অংশে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সমস্ত গন্তব্যের জন্য এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। এটা কিন্তু শুধু একটা ঘোষণা ছিল না, এটা ছিল পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটা সতর্কবার্তা। এই পদক্ষেপ এটাই পরিষ্কার করে দেয় যে পরিস্থিতি কতটা গুরুতর, আর সেফটির ব্যাপারে কোনো রকম আপোস চলবে না। একটা বাস্তব উদাহরণ দিই। এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট AI-139 দিল্লি থেকে তেল আবিব যাচ্ছিল। মাঝ আকাশে সৌদি আরবের ওপর দিয়ে ওড়ার সময় ফ্লাইটটাকে হঠাৎ ফিরে আসার নির্দেশ দেওয়া হলো। একবার ভাবুন তো ওই প্লেনের যাত্রীদের অবস্থা। এই একটা ঘটনাই কিন্তু পুরো সংকটের আসল ছবিটা তুলে ধরে। অনিশ্চয়তা, টেনশন আর হাজার হাজার মানুষের প্ল্যান ভেস্তে যাওয়ার গল্প। একইভাবে কাতার এয়ারওয়েজও জানায় যে কাতারের আকাশপথ বন্ধ থাকার কারণে দোহা থেকে এবং দোহাতে এর ফ্লাইটগুলি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন দোহার মতো একটা বিশাল আন্তর্জাতিক হাব বন্ধ হয়ে যাওয়ার প্রভাব কিন্তু অনেক। এটা শুধু কাতার এয়ারওয়েজের ফ্লাইট বাতিলের ঘটনা না, এর মানে হল সারা বিশ্বের হাজার হাজার কানেক্টিং ফ্লাইটের যাত্রীরা বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেলেন। এর ফলে বাণিজ্য আর ট্যুরিজমে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয় সেটা বিশাল। আবার ইন্ডিগোর মতো এয়ারলাইন্সগুলো কি করল? তারা যাত্রীদের সতর্ক করে দিয়ে বলেছে যে তারা ইরান এবং এর আকাশপথ সম্পর্কিত আঞ্চলিক আপডেটগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ধরনের বার্তাগুলো যাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে সাহায্য করে। এতে হয়তো সমস্যার সমাধান হয় না, কিন্তু আগে থেকে জানতে পারলে এয়ারপোর্টের ভিড় আর ভোগান্তি কিছুটা হলেও কমানো যায়। আর শুধু এরাই নয়, তেল আবিবে ফ্লাইট বন্ধ করেছে আরও অনেকেই।
যেমন ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, KLM, ফ্লাই দুবাই সহ আরও অনেকে। এই তালিকাটা কিন্তু আরও লম্বা। আসলে অনেক ইউরোপীয় আর এশীয় বিমান সংস্থাই তাদের ফ্লাইট হয় বাতিল করেছে, না হয় রুট বদলে ফেলেছে। এটা থেকে বোঝাই যায় যে ওই বিপদসংকুল এলাকাটা এড়িয়ে চলার ব্যাপারে পুরো বিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে একটা অলিখিত বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। তো এই রকম একটা অনিশ্চিত পরিস্থিতিতে একজন ভ্রমণকারীর কি করা উচিত? সামনে যদি কারো ভ্রমণের প্ল্যান থাকে, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। এই পরিস্থিতিতে কিছু পরামর্শ মেনে চলা খুব দরকার। প্রথমত, এয়ারপোর্টের জন্য রওনা হওয়ার আগে অবশ্যই ফ্লাইটের স্ট্যাটাস অনলাইনে চেক করে নিতে হবে। দ্বিতীয়ত, এয়ারলাইনের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে যে অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব কিনা। আর সবশেষে, ফ্লাইট যদি বাতিল হয়েই যায় তাহলে পুরো টাকার রিফান্ড পাওয়া যাবে কিনা সে ব্যাপারে পরিষ্কারভাবে খোঁজ নিতে হবে। সব শেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, ভূ রাজনৈতিক উত্তেজনা যখন চোখের পলকে আকাশের ম্যাপটাই নতুন করে এঁকে দিচ্ছে, তখন বিশ্বব্যাপী ফ্লাইট রুটের ভবিষ্যৎটা আসলে কি? এই ঘটনাটা আমাদের এটাই দেখিয়ে দিল যে আমাদের এই গ্লোবালাইজড পৃথিবীটা আসলে কতটা ভঙ্গুর। একটা আঞ্চলিক সংঘাত নিমিষে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে থামিয়ে দিতে পারে। হয়তো ভবিষ্যতে এয়ারলাইন্সগুলোকে আরও লম্বা আর ব্যয়বহুল পথে চলতে হবে, আর এর প্রভাব সরাসরি পড়বে টিকিটের দামের ওপর। তার মানে ভূ রাজনৈতিক টেনশন এখন আর শুধু খবরের শিরোনাম নয়, এটা আমাদের ভ্রমণের পথটাও ঠিক করে দিচ্ছে।